ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ভারতীয় সরকার তাদের বিভিন্ন প্রকল্প ও সাহায্যের মাধ্যমে বাচ্চাদের শিক্ষামুখী করে তোলার চেষ্টা করছে। দরিদ্র পরিবারে বাচ্চাদেরও অনেক রকমভাবে সাহায্য করা হচ্ছে যাতে তারা বিদ্যালয়ে আসে এবং শিক্ষিত হয়। কিন্তু আদেও কি ভারতের এই শিক্ষা ব্যবস্থা ফলপ্রসূ, নাকি শুধুমাত্র একটি ডিগ্রি অর্জন করা? ছাত্রছাত্রীরা কি আদৌ প্রকৃত অর্থে কোনো শিক্ষা লাভ করছে, নাকি তারা পরীক্ষার মাধ্যমে তাদের আসল প্রতিভা দেখাতে পারছে? আজ আমরা এই বিষয়ে কথা বলবো এই ভিডিওতে। তো চলুন সেই বিষয়ে শুরু করা যাক। ওয়েলকাম টু ভয়েস অফ সুমন। ভয়েস অফ সুমনে আপনাদের সবাইকে স্বাগত। ভারতে শিক্ষা প্রাথমিকভাবে সরকারি বিদ্যালয়, যেটা সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়, এবং তার সাথে আরও 3 স্তরের হয়, যেমন ধরুন কেন্দ্রীয়, রাজ্য এবং স্থানীয়, অর্থাৎ বেসরকারি বিদ্যালয় দ্বারা সরবরাহ করা হয়। ভারতীয় সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের অধীনে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের মৌলিক অধিকার হিসেবে বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা হয়। ভারতের সরকারি বিদ্যালয় ও বেসরকারি বিদ্যালয়ের আনুমানিক অনুপাত 7:5। ভারতীয় শিক্ষা ব্যবস্থাতে অনেক ভালো দিক থাকার সাথে সাথে অনেক ফাঁকও রয়েছে। ভারতের এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য ডিজাইন করা হয়েছে যাতে তারা তাদের মার্ক স্কোর করে এবং ভালো গ্রেড পায়, এবং তার সাথে যাতে এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করে। তবে এই শিক্ষার্থীদের এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য যে প্রয়োজনীয় দক্ষতার প্রয়োজন, সেই শিক্ষাটা শেখানোর জন্য কখনোই ডিজাইন করা হয়নি। বিভিন্ন বই পড়ে আমরা যে শিক্ষা ও জ্ঞান লাভ করি তা অতুলনীয়, এটার সাথে আমিও সম্পূর্ণ একমত। কিন্তু তাদের স্কুল এবং কলেজের শিক্ষা শেষ করার পর বহু বছর ধরে পুরুষ এবং মহিলারা বেকার থাকে, কারণ তাদের বাস্তব প্রশিক্ষণ এবং দরকারি দক্ষতা নেই। অধিকাংশ শিক্ষার্থী কোনো পেশাগত বা বৃত্তিমূলক প্রশিক্ষণ লাভ করে না। আমরা আমাদের শিক্ষা জীবনের প্রথম দিক থেকেই একটা জিনিস মাথায় ঢুকিয়ে নিই যে আমাদের কিছু করেই হোক একটা ভালো নম্বর আনতেই হবে, নয়তো জীবনে কিছু করে উঠতে পারবো না। এবারই ভালো নম্বর সাধারণত আনা হয় মুখস্থর মাধ্যমে, আর যবে থেকে এই নিয়ম আমরা শুরু করি, আমরা পড়ে যাই আমাদের চারপাশে চলতে থাকা ইঁদুর দৌড়ে। তখন আমাদের নতুন করে কিছু শেখার নেশা থাকে না, শুধু এইটুকু থাকে যে কি করে বেশি নাম্বার আনা যায়। অবশ্য সব শিক্ষার্থীরা এরকম না, কেউ কেউ খুব আগ্রহের সাথে সমস্ত কিছু শেখে এবং সেগুলো কাজে লাগায়। তাদের আমরা সাধারণত ভারতের বিভিন্ন পরীক্ষামূলক স্থানে দেখতে পাই। বেশিরভাগ এরা বিদেশে চলে যায় পড়াশোনা এবং চাকরির সন্ধানে, যেখানে তারা নিজেদের মতো এগোতে পারে। তবে কি জানেন, এই ইঁদুর দৌড় শিক্ষা ব্যবস্থাদের জন্য আমাদের মা বাবা, তার সাথে শিক্ষকরাও সমানভাবে দায়ী। কারণ তারা একজন শিক্ষার্থীর যেটা নিড সেটা কখনোই বোঝে না। তাদের বুঝতে হবে প্রত্যেকটা বাচ্চা এক এক রকম, সুতরাং তারা যে সবাই পড়াশোনাতে ভালো হবে সেটা না। কেউ কেউ গানে, কেউ কেউ আঁকায় এবং নাচে পারদর্শী, কিন্তু সমাজ আর পারিপার্শ্বিক পরিবেশের প্রভাবে আমাদের বাবা মা বলুন কি আমাদের শিক্ষকরা আমাদের পড়াশোনার উপরই জোর দেন, বাকি সমস্ত কিছু বাদ দিয়ে, অথবা সেটাকে কম গুরুত্ব দিয়ে। এমনও অনেক হয়েছে কিছু কিছু ছাত্রের বিশেষ নির্দেশনা দরকার, আবার কিছু ছাত্রের সেটা দরকার নেই, কিন্তু তারা সবাই একরকম শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষা গ্রহণ করছে। ফলে যারা পিছিয়ে পড়ছে তারা পিছিয়ে থাকছে, আর বাকিরা সবাই এগিয়ে যাচ্ছে। দ্বিতীয় কারণ হিসেবে আমরা বলতে পারি বইয়ের পাতার প্রতি নির্ভরশীলতা। আজ অনেক কিছু আপডেট করা হয়েছে আমাদের সমাজে এবং আমাদের দৈনন্দিন জীবনে, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাতে সেটা কোনোদিনই পরিবর্তন করা হয়নি। অতএব এটা ঠিক নয়। এই ক্ষেত্রে আমরা সবাই জানি প্লুটো আর গ্রহের মধ্যে পড়ে না, কিন্তু বইয়ে তো তা লেখা, অতএব প্লুটো গ্রহের মধ্যে পড়ে। যতদিন না সেই বইতে ঠিক করা হচ্ছে ততদিন সেটা কার্যকরী হয়নি শিক্ষার্থীদের জন্য। কেউ যদি বলার চেষ্টাও করে তবে সেটা তার সবজান্তা হওয়ার ফল। এইভাবেই দিনের পর দিন চলে আসছে ভারতীয় শিক্ষা ব্যবস্থা। অনেক বিদ্যালয় এমনও আছে যে তুমি যদি প্রতি লাইন ধরে ধরে বলতে পারো তবেই ঠিক, যদি বুঝে নিজের ভাষায় বলো তাহলে ভুল। বইতে তাহলে এমনভাবে কেন লেখা হয়েছে? বলার জন্যই তো। অতএব প্রতি লাইন মুখস্থ করে বলো, এটাই থাকে শিক্ষকদের নির্দেশ। এভাবে কত শত শিক্ষার্থীরা নিজেদের দমিয়ে পড়া মুখস্থ করে ক্লাসের পর ক্লাস পার করছে, তার কোনো হিসাব নেই। 3 ইডিয়টস সিনেমা তো আমরা সবাই দেখেছি, আমাদের সবার পছন্দের সিনেমা। সেই সিনেমায় একটি প্রধান বার্তা ছিল যে না বুঝে মুখস্থ করাটা কতটা ফলহীন একটা জিনিস হতে পারে, যেটা পরবর্তীকালে অনেক সমস্যায় ফেলতে পারে। কিন্তু আফসোসের বিষয়, সবাই সেটা সিনেমা হিসেবেই দেখেছে, কিন্তু কেউ সেটাকে নিজের জীবনে পড়াশোনার পদ্ধতিতে যুক্ত করেনি। তৃতীয় কারণ, শিক্ষার্থীরা এতটাই বিদ্যালয়ের প্রতি নির্ভরশীল যে তারা তার বইয়ের বাইরে যে আরও কিছু শিখতে পারে সেটার প্রতি কখনো আগ্রহ দেখায় না বা শিখতে চায় না। সত্যি কথা বলতে তারা এতটাই বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাতে আটকে থাকে যে আলাদা কিছু করে করার সময় ও ইচ্ছে থাকে সেটার কোনো কিছুই পায় না। আজকের দিনে দাঁড়িয়ে একটা মানুষকে কম্পিউটার জানা অতি আবশ্যক, বিশেষ করে একটা ইমেল করা
বা কম্পিউটারে অন্যান্য সাধারণ কাজগুলো জানা অতি আবশ্যক। সেগুলো না জানলে এই দ্রুত এগিয়ে চলা পৃথিবীর সাথে পাল্লা রেখে চলাটা অনেক কঠিন। কিন্তু যদি আপনার মধ্যে সেই স্কিলটাই না থাকে তাহলে আর কী বা করা যাবে। আজ ভারতের 80% ইঞ্জিনিয়াররা বেকার বসে আছে। 4 বছর ধরে পড়াশোনার পরেও তারা কোনো চাকরি পাচ্ছে না, কারণ তাদের মধ্যে ওই স্কিলটাই নেই যেটা কোম্পানি চাইছে। তারা গতানুগতিকভাবে পড়াশোনা করে ডিগ্রি লাভ করেছে, কিন্তু তার বাইরে কোনো কিছু শিখতে পারেনি। ফলে তারা কোম্পানির জন্য লাভবান নয়, অতএব তারা কোনো চাকরিও পাবে না। আমাদের বুঝতে হবে দুনিয়া এখন অনেক বদলে গেছে। আমাদের সাথে সাথে আমাদের বাবা মাকেও বুঝতে হবে যে ডাক্তার, ইঞ্জিনিয়ার বাদেও অনেক আরও বিকল্প চাকরি আছে, সেগুলোও সমানভাবে গুরুত্বপূর্ণ আজকের সমাজে। আমাদের বুঝতে হবে বই ও গতানুগতিক পাঠ্য ব্যবস্থার বাইরেও একটা অনেক বড় অংশ রয়েছে, যেখানে একটা আঙুলের মাধ্যমে আমরা সমস্ত জ্ঞান লাভ করতে পারি, আর তারই নাম হলো ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে এমন কিছু নেই যে আমরা করতে পারি না। সমস্ত কিছু আমাদের হাতের মুঠোয় এখন। অবশ্যই মা বাবাকে খেয়াল রাখতে হবে যে তাদের সন্তান ইন্টারনেটের অপব্যবহার যেন না করে এবং সেটিকে যেন নিজের ভালোর জন্যই ব্যবহার করে। চতুর্থ কারণ হিসেবে বলা যেতে পারে বাচ্চাদের খেলাধুলো থেকে দূরে রাখা। বাচ্চাদের মা বাবা হোক কি বাচ্চাদের বিদ্যালয়ের শিক্ষকেরা, তারা সবসময় পড়াশোনার উপর জোর দেন। পারলে খেলার সময় বাদ দিয়ে পড়াশোনা করানো হয়। স্কুলেও তাই। সাধারণত পিটি বা গেম পিরিয়ডকে বাদ দিয়ে অন্য বিষয় পড়ানো হয়। কিন্তু আদেও এটা কি বাচ্চাদের জন্য ভালো না? একটা বাচ্চা শুধু বই পড়ে যা শিখবে তার অনেক বেশি শিখবে মাঠে খেলার মাধ্যমে বাচ্চারা হার এবং জিতের ব্যাপারে জানতে পারবে। প্রতিকূল পরিবেশ থেকে কিভাবে বেরিয়ে আসতে পারে সেই বিষয়ে অনুগত হবে। দল বেঁধে কি করে কাজ করতে পারে সেই বিষয়েও নিজেকে গড়ে তুলবে এবং একটা দলকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে সেটার বিষয়েও অনেক কিছু শিখতে পারবে। আপনি জানলে অবাক হবেন, আফ্রিকা মহাদেশে পড়াশোনার প্রতি আগ্রহ ছিল না আগে, কিন্তু এখন ফুটবলের মাধ্যমে তাদের মধ্যে খেলাধুলার সাথে সাথে পড়াশোনার প্রতি আগ্রহ আনা হয়েছে। খেলাধুলা শুধুমাত্র আমাদের শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও মজবুত করে, যেটা আমাদের পড়াশোনার জন্য অনেক উপযোগী। কিন্তু আমরা সারা জীবন একটা কথাই জেনে এসেছি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, খেলাধুলা করে যে গাড়ি চাপা পড়ে সে। আর সেটাই আমরা যুগের পর যুগ ধরে অক্ষরে অক্ষরে পালন করে চলছি। অথচ স্বামী বিবেকানন্দ বহু বছর আগেই বলে গেছেন, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে। আমরা সেটা বেমালুম ভুলে বসেছি। পঞ্চম এবং সবথেকে গুরুত্বপূর্ণ হল শিক্ষকদের সম্মান। ভারতীয় শিক্ষকরা বিশ্বের সবথেকে কম বেতন পাওয়ার শিক্ষকদের মধ্যে অন্যতম। যে দেশের জনসংখ্যার 50%-এর বয়স 25-এর নিচে, তারা তাদের জন্য সবথেকে ভালো শিক্ষা ও শিক্ষক খুঁজবে, এটাই স্বাভাবিক। কিন্তু শিক্ষকদেরই যোগ্য সম্মান, মর্যাদা এবং বেতন দেওয়া হয় না। শিক্ষকরাই বা কেন তাদের কাজটা যত্নের সাথে করবে যদি না তারা সেটার পরিবর্তে যোগ্য কিছু না পায়? সার্ভে অনুযায়ী ভারতের অধিকাংশ সরকারি স্কুলে অধিকাংশ শিক্ষকের পদ খালি রয়েছে। প্রতি 100টা বাচ্চার পিছনে একটি করে মাত্র শিক্ষক রয়েছে, যার ফলে অধিকাংশ অভিভাবকরা তাদের সন্তানদের বেসরকারি স্কুলে পাঠাচ্ছে। বেসরকারি স্কুলে পাঠানোর কারণ এটা না সেখানে ইংরেজি মাধ্যমে পড়ানো হয় বা উন্নতি প্রযুক্তি আছে। আসলে সেখানে যেসব শিক্ষকেরা রয়েছেন তারা যত্নের সাথে বাচ্চাদের পড়ান এবং বিভিন্ন জিনিস শেখান। আমাদের সরকার শিক্ষা ব্যবস্থাতে অনেক অর্থ নিয়োগ করে, কিন্তু তা শুধু পরিকাঠামো ব্যবস্থার পিছনেই চলে যায়। সরকারকে সমস্ত স্কুলে উন্নত শিক্ষক ও তাদের সম্মান অনুযায়ী বেতনের ব্যবস্থা করতে হবে, তবেই এই সমস্যার সমাধান হবে। আমাদের নিজেদেরও শিক্ষকদের সম্মান করে চলতে হবে। কিছুদিন আগেকারই কথা, লকডাউনের মধ্যে যখন শিক্ষকরা নতুন প্রযুক্তির মাধ্যমে আমাদের পড়াশোনার ব্যবস্থা করেছিল, তখন ওই শিক্ষার্থীরাই বিভিন্নভাবে তাদের বিরক্ত করেছিল এবং তার সাথে অসম্মানিত করে তাদের এই প্রচেষ্টাকে অপমান করেছিল। তাও তারা পিছু হটেনি, সমস্ত বাধা অতিক্রম করে আমাদেরকে বিদ্যাদান করে গেছেন। আর এটাই হলো একজন শিক্ষকের শিক্ষার্থীর প্রতি সম্পূর্ণ সমর্পণ। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আজকের এই ভিডিওটি এইটুকুই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।